সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, ঠিক আছে, যা কিছু পড়বো 2 ভাগে ভাগ করা ছিল। তো কম্বিনেশনাল লজিক সার্কিটে আমি যেটা বলছিলাম যে আউটপুটটা নির্ভর করে শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুটের উপরে, ঠিক আছে। বাট সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে মেমোরি একটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে, ঠিক আছে। এটার আউটপুটটা নির্ভর করবে প্রেজেন্ট এবং প্রিভিয়াস ইনপুটের উপরে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। মানে কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়ালের মধ্যে যদি পার্থক্য বলেন, তাহলে প্রধান পার্থক্য হচ্ছে কম্বিনেশনালে কোনো মেমোরি কিছু থাকে না, ঠিক আছে, ওটার আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করে। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে মেমোরি খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, আর হচ্ছে আপনার কি আউটপুটটা প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস ইনপুটের উপরে নির্ভর করে, ঠিক আছে। তো এটাই এখন হচ্ছে একটু ডিসকাস করব। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে সবই আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, ঠিক আছে, কাউন্টার, যেগুলা এই ফাইনালের টপিক সবগুলোই আছে। তো আগে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি সেটা বলি। তো এখানে প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। বলছে ইট ইজ আ সার্কিট হুজ আউটপুট ডিপেন্ডস আপন দ্য প্রেজেন্ট ইনপুট, প্রিভিয়াস আউটপুট অ্যান্ড দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য ইনপুটস আর অ্যাপ্লাইড। মানে প্রেজেন্ট ইনপুটের উপরে নির্ভর করছে, ঠিক আছে। 1 নম্বর, 1 মিনিট, প্রেজেন্ট ইনপুট, ঠিক আছে। তবে প্রিভিয়াস আউটপুট মানে আমাদের একটা হচ্ছে ইনপুট, যে আমি আগে কি ইনপুট দিছি, নতুন ইনপুট তো যেটা দিচ্ছি সেটার উপর তো নির্ভর করছেই। তারপর নির্ভর করতেছে কি যে আমরা যে আউটপুটটা এখন পাবো তার আগে কি আউটপুট ছিল, ঠিক আছে। এটা একটা প্রেজেন্ট ইনপুট, প্রিভিয়াস আউটপুট। এবং বলছে কি যে আমাদের আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে কি কোন সিকোয়েন্সে ইনপুটগুলো অ্যাপ্লাই করা হয়েছে, মানে একটার পর একটা, মানে লাইন, মানে সিরিয়ালি না প্যারালালি, ঠিক আছে। এই জিনিসটা রেজিস্টারের ক্ষেত্রে মেনটেন করা হয় আর কি। তো যাই হোক, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট তাহলে কি? এটা হচ্ছে এমন একটা সার্কিট যেটা ডিপেন্ড করে কার উপরে, প্রেজেন্ট ইনপুটের উপরে। এটা তো ডিপেন্ড করবেই, ঠিক আছে, কম্বিনেশনালের মতন। প্লাস কার উপরে, প্রিভিয়াস আউটপুটের উপরে, মানে আগের আউটপুট কি ছিল, ঠিক আছে, আগের আউটপুট আর নতুন ইনপুট মিলায়ে নতুন একটা আউটপুট পাবো আমরা। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। বলেন তো সবাই, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে বলছে হাউ দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কম্বিনেশনাল সার্কিট। বলছে, আমি যেটা বলছিলাম যে কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল মধ্যে পার্থক্য, সেটা এখানে একটু বিস্তারিত আলোচনা করছে। দেখেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। বলছে ইন কম্বিনেশনাল সার্কিট আউটপুট ডিপেন্ডস আপন দ্য প্রেজেন্ট ইনপুট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। মানে আমি যেটা বলছিলাম যে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আউটপুটটা জাস্ট তার প্রেজেন্ট ইনপুটের উপরে নির্ভর করে, ঠিক আছে। কোসাইন ডু নট ইউজ মেমোরি, যেটা আমি বললাম যে কোনো মেমোরি ইউজ করে না কম্বিনেশনাল সার্কিট, এবং হচ্ছে আউটপুটটা ডিপেন্ড করে তার প্রেজেন্ট ইনপুটের উপরে, ঠিক আছে। বলছে হেন্স প্রিভিয়াস ইনপুট ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দ্য সার্কিট। বলছে সুতরাং এদের প্রিভিয়াস ইনপুট বা আউটপুটের কোনো ইফেক্ট থাকে না সার্কিটে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে থাকে কি মেমোরি, অ্যান্ড ডিপেন্ডস আপন দ্য প্রিভিয়াস ইনপুট অ্যান্ড প্রিভিয়াস আউটপুট, ঠিক আছে, সরি, প্রেজেন্ট ইনপুট অ্যান্ড প্রিভিয়াস আউটপুট। মানে বলছে কম্বিনেশনালে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করে আর কোনো মেমোরি থাকে না, কিন্তু সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে মেমোরি থাকে এবং নির্ভর করে কার উপরে, প্রেজেন্ট ইনপুট প্লাস প্রিভিয়াস আউটপুটের উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা গেল 1 নম্বর পার্থক্য। আর একটা পার্থক্য বলছে কি দেখেন, বলছে সিকোয়েন্সিয়াল সার্কিটস আর স্লোয়ার দেন কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড দিস সিকোয়েন্সিয়াল সার্কিটস আর হার্ডার টু ডিজাইন। মানে একটার মধ্যে 2টা পয়েন্ট আছে এখানে। 1 নম্বর, মানে এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে স্লোয়ার, কম্বিনেশনাল সার্কিটের চাইতে স্লোয়ার। এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে স্লোয়ার। কেন স্লোয়ার? কারণ মেমোরি থাকার ফলে মেমোরিতে কোনো কিছু যদি স্টোর থাকে সেটার কাজ আগে হয়, তারপরে বাকিটা কাজ হয়, ঠিক আছে। তো আস্তে আস্তে কাজ করে। কিন্তু কম্বিনেশনাল সার্কিট যেহেতু প্রিভিয়াস আউটপুটের উপরও নির্ভর করে না, শুধুমাত্র যে ইনপুট দিব তার সাপেক্ষে আউটপুট পাবো, সুতরাং এটা খুব ফাস্টার হয় কম্বিনেশনালটা, ঠিক আছে। আর একটা কি বলছে, যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে মেমোরির ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, সুতরাং এটা ডিজাইনটা বেশ হার্ডার হয়, ঠিক আছে। এখানে দেখেন একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম আঁকা আছে। এখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, মাঝখানে এক পাশে ইনপুট এক পাশে আউটপুট। দেখেন এই আউটপুট যদি আমাদের নর্মাল কম্বিনেশনাল সার্কিট হতো তাহলে শুধুমাত্র এখানে ইনপুট থাকতো আর আউটপুট থাকতো, মাঝখানের এই লুপটা থাকতো না। এই লুপের মধ্যে মেমোরি আছে, আর কি আছে, আউটপুটটা মেমোরিতে আসছে আর মেমোরি থেকে আবার এখানে যাচ্ছে। তার মানে কি
প্রেজেন্ট ইনপুট এবং এই যে এই আউটপুটটা প্রিভিয়াস আউটপুটটা এই দুটার সমন্বয়ে নতুন একটা আউটপুট পাচ্ছি। তারপর আবার এই প্রিভিয়াস আউটপুট যেটা পাচ্ছি এখন, ধরেন আমি কিভাবে বুঝাবো এটা, ধরেন বর্তমান ইনপুট হচ্ছে 1, ঠিক আছে, আর এই 1 দেওয়ার ফলে একটা আউটপুট পাইলাম, আউটপুটটা ধরেন 0, ঠিক আছে, ধরলাম 0। তারপরে কি করবে, এই 0টা এই মেমোরিতে যাবে, মেমোরিতে কাজকর্ম করে এটা আসবে এখানে, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট বিভিন্ন রকম হতে হয়, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখতে পারবেন, জাস্ট একটা ইমাজিন করছি আমরা আর কি। তখন এই 1 আর 0 যেটা প্রিভিয়াস আউটপুট হলো, এখন এই দুটার উপরে কাজ করে নতুন ধরলাম আউটপুট হলো 1, এই 0টা কাটে দিলাম, ঠিক আছে, ধরলাম 1। তখন এই 1টা আবার মেমোরিতে আসবে, এখান থেকে আবার এটা 0টা বাদ যাবে, এখানে আবার 1 থাকবে, তখন 1 আর 1 মিলে আরেকটা ধরলাম 1 হলো বা 0 হলো এরকম, ঠিক আছে। ব্যাপারটা বুঝছেন, এটা বুঝাইলাম? জি ম্যাম, বুঝতে পারছি। সবাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে। সবার মধ্যে ঘুম আসছে, খুব বিরক্ত বিরক্ত। প্রথম দিনটা আসছে ম্যাম, এই জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বেশি আপনাদের এই ইয়েতে তো আর ক্লাসও পাবো না, বেশি একটু বেশি করে পড়াইতে হবে। 27 তারিখ পর্যন্ত ক্লাস পাবো, তো 9টার মতন ক্লাস পাবো মেবি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সিয়াল সার্কিট সেখানে কিন্তু ইয়ে থাকবে, ক্লক থাকবে। ক্লক মানে এই যে এইরকম হচ্ছে যেটা কন্টিনিউয়াস পালস অফ ট্রেন, ঠিক আছে, মানে কয়েকটা কন্টিনিউয়াস পালস যদি আমি একসাথে রাখি তাহলে সেটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, ক্লক বলতে পারি, ঠিক আছে। বুঝছেন? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তারপরে এখন নেক্সট যাচ্ছি। Both the data stored by the memory element at any given instant of the time is called the present state of the sequential circuit. মানে আমাদের দুই রকম স্টেট থাকবে, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটে। একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে। মানে আমি লিখে দিই তাও, একটা প্রেজেন্ট স্টেট আর একটা আসছে হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে। প্রেজেন্ট স্টেট কোনটা, যেটা হচ্ছে আমরা ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে একটা ইনপুট আউটপুট পাইলাম, ঠিক আছে। এখানে যদি আমি বলি উপরে ধরলাম যেটা আমি প্রেজেন্ট স্টেট পাইলাম, ওইটাই কিন্তু আবার কি হচ্ছে, ওটা আবার পরেরটা যখন আমি অ্যাপ্লাই করব নেক্সট স্টেটের জন্য, ওটাই তখন প্রেজেন্ট স্টেটটাই তখন কিন্তু প্রিভিয়াস আউটপুট হয়ে যাচ্ছে। তবে ওইটা আর ইনপুটের উপর নির্ভর করে আবার নেক্সট স্টেট পাবো, এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। এই তারপরে এখন হচ্ছে যেটাতে আসবো সেটা হচ্ছে টাইপস, ঠিক আছে, যে আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কি কি টাইপের হয়। তো এটা হচ্ছে মেইনলি দুই রকমের হয়, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাস মানে বুঝতেই পারছেন যে সমসঙ্গতিপূর্ণ, আর অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে। তো এখন কথাটা হচ্ছে সঙ্গতিপূর্ণ আর অসঙ্গতিপূর্ণ বলতে কি বোঝাচ্ছে। তো এখানে আমি একটা টার্ম বলছিলাম ক্লক, ঠিক আছে। তো ক্লকের সাথে এখন আমি আগে নিচে পড়ি, তারপরে আমি বলতেছি ক্লকের সাথে একটা সম্পর্ক আছে, যে ক্লক এর একটা ব্যাপার বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস বলা হচ্ছে। তো এখানে বলছে দেখেন, যেটা শুধুমাত্র এসএলসি মানে সিনক্রোনাস এসএলসি আর কি, সেটার ক্ষেত্রে কি হবে আর অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে কি হবে। দ্য এসএলসি দ্যাট আর কন্ট্রোলড বাই ক্লক আর কল্ড সিনক্রোনাস। যেই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট গুলোকে আমি প্রত্যেকটাকে ক্লক দিয়ে আমি কি করব, কন্ট্রোল করব, সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস। আর অ্যান্ড দোজ হুইচ আর নট কন্ট্রোল বাই আ ক্লক আর অ্যাসিনক্রোনাস। মানে যদি এরকম হয় যে কয়েকটা ব্লক, ঠিক আছে, এটা ধরলাম, এটা পরে কাউন্টারে গেলে আরো ভালো করে বুঝবেন। ধরেন এই কয়েকটা ব্লক, ঠিক আছে, কয়েকটা ব্লক, প্রত্যেকটাতে যদি আমি একটা করে ক্লক লাগাই, ধরলাম এটাতে ক্লক লাগাচ্ছি, এটাতে ক্লক লাগাচ্ছি, এটাতে ক্লক লাগাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা হবে ক্লক লাগায় যদি আমি কন্ট্রোল করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিনক্রোনাস। কিন্তু যদি আমি একটাই কন্ট্রোল মানে একটা শুধুমাত্র কন্ট্রোল করি, ধরেন প্রথমটা ক্লক দিয়ে কন্ট্রোল করলাম, আর প্রথমটার উপর ভিত্তি করে পরের গুলা চেঞ্জ হইলো, প্রথমটার আউটপুটের উপর ভিত্তি করে পরেরটা চেঞ্জ হইলো, এরকম করে, ঠিক আছে। মানে আমি প্রথমে কি করব, প্রথমটাতে ক্লক দিব, বাকি কোনোটাতে আর ক্লক দিব না, প্রথমটার আউটপুট দিয়ে বাকিগুলা মানে অ্যাক্টিভ থাকবে আর কি, ঠিক আছে, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, মানে আমি ডিরেক্টলি ক্লক দিয়ে সবাইকে কন্ট্রোল করতে পারছি না। আর যেখানে আমি ডিরেক্টলি ক্লক দিয়ে প্রত্যেকটা ব্লককে কন্ট্রোল করতে পারবো সেটাই হচ্ছে সিনক্রোনাস। বুঝা গেছে?
বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। নাজমুল হাসান বুঝতে পারছেন? কায়েস মোহাম্মদ শাকিল, ফারহান বুঝতে পারছেন? জি ম্যাম, আমি তো বললাম যে বুঝতে পারছি। ও আচ্ছা, সরি আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর বাকিরা কোনো সমস্যা? আমি একটু বুঝতে পারি নাই। আচ্ছা হ্যাঁ বলেন, যে বুঝতে পারেন না একটু বলেন আমাকে, কোন অংশটা বুঝতে পারেন নাই বলেন। সৈকত বললো না নাজমুল বললো? সৈকত বলছিলাম। বলেন তো সৈকত, কোনটা বুঝতে পারেন নাই? আমি একটু বাইরে ছিলাম, প্রথম থেকে বুঝে দিলে ভালো হয়। প্রথম দিয়ে বুঝি নাই, তুই জন্য মাঝখান দিয়ে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে বুঝাই দিচ্ছি। আমি কিছুই তেমন বেশি কিছু বলি নাই, আমি তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কথা বলছি, যেটা কম্বিনেশনাল সার্কিট থেকে আলাদা। কেন আলাদা? কারণ হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে আমাদের যে আউটপুটটা সিকোয়েন্সিয়াল সার্কিটে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনপুটের উপরে এবং প্রিভিয়াস আউটপুটের উপরে নির্ভর করে, ঠিক আছে? তো এই জন্য সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কম্বিনেশনাল লজিক সার্কিট থেকে আলাদা, ডিফারেন্ট, ঠিক আছে? তারপরে এই দুইটার মধ্যে যদি ডিফারেন্স বের করি আমি, তাহলে প্রধান ডিফারেন্স হচ্ছে কি, আমাদের হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে মেমোরি থাকে আর কম্বিনেশনালে কোনো মেমোরি থাকে না, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটাতে এটার কাজটা অনেক স্লোয়ার হয়, মানে কাজ মানে এর যে অ্যাক্টিভিটি গুলো সেটা খুবই আস্তে হয় কার তুলনায়, কম্বিনেশনাল সার্কিটের তুলনায়, ঠিক আছে? তারপরে আরেকটা পার্থক্য বলছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটগুলোতে যেহেতু মেমোরি ডিভাইস থাকে, সুতরাং এগুলো ডিজাইন করা বেশ হার্ডার হয়ে থাকে, ঠিক আছে? এই তারপরে আমি যেটা পড়াচ্ছি এখন টাইপস, ঠিক আছে? দুই রকমের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হয়, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো যেটা সিনক্রোনাস সেটাতে কি বলা হয়েছে, যদি ডিরেক্টলি প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা ডিভাইসের সাথে ক্লক থাকে বা ক্লক দিয়ে কন্ট্রোল করি কোনো ডিভাইসকে, ঠিক আছে, তাহলে সে সার্কিটটাকে আমি বলতে পারবো সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এটা সিনক্রোনাস হবে ক্লকের সাপেক্ষে। আর যদি ক্লক দিয়ে কন্ট্রোল করতে না পারি তাহলে হবে অ্যাসিনক্রোনাস। এবার বুঝছেন? ম্যাম যদি ক্লককে একটা কন্ট্রোল ব্লক করতে পারলে কন্ট্রোল করে তাহলে কি সিনক্রোনাইজ, আর সিনক্রোনাস যদি হবে না করতে পারি অ্যাসিনক্রোনাস? তাহলে একটু আস্তে একজনের করে বলেন, হ্যাঁ বলেন। ক্লককে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সিনক্রোনাইজ নাকি? ক্লককে কন্ট্রোল না, ক্লকের ইনপুটটা দিয়ে যদি আমি ওই সার্কিটটাকে কন্ট্রোল করতে পারি তাইলে হচ্ছে সেটা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আর যদি আমি ক্লক দিয়ে কন্ট্রোল করতে না পারি তাইলে সেটা অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? ম্যাম যদি একটা ব্লকে আমরা ক্লক দিয়ে কন্ট্রোল করি তাহলেও কি সিনক্রোনাস হবে? না, তাহলে অ্যাসিনক্রোনাস হবে, কারণ একটা ব্লককে আমি কন্ট্রোল করছি আর বাকিগুলোকে তো ক্লক দিয়ে আমি কন্ট্রোল করছি না, বাকিগুলো কি হচ্ছে আউটপুট দ্বারা প্রথমটার কন্ট্রোল আউটপুট হচ্ছে। দিয়ে কন্ট্রোল হচ্ছে। এটা হচ্ছে আপনারা যখন কাউন্টার পড়বেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ কি কি? ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে কাউন্টার, রেজিস্টার, সবগুলাই, ঠিক আছে? তো এটা লিখে রাখতে পারেন, আবার হচ্ছে সবগুলো তো পড়াবো, তো না লিখলেও সমস্যা নেই, ওকে। আচ্ছা নেক্সটে যাচ্ছি তাইলে। এখন পড়াবো মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? খুব ভালো মতন বুঝতে হবে। তবে এটা বোঝানোর আগে আমি হচ্ছে সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনালের মধ্যে একটা মানে এই দুটার পার্থক্য একটা বড় চার্ট করে রাখছি, ওই চার্টটা একটু দেখায় আসি, ঠিক আছে? 1 মিনিট। একটু কম। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। ওকে, একটু আমি জুম করে নেন। আমি হ্যাঁ একটু জুম করছি, হ্যাঁ দাঁড়ান, নিচে যাই একটু। ফ্লিপ ফ্লপ না? ফ্লিপ ফ্লপ না, আগে আগে কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পার্থক্য পড়াবো কয়েকটা, জি ম্যাম। ঠিক আছে? দেখা যাচ্ছে? জি ম্যাম, একটু অস্পষ্ট। একটু অস্পষ্ট, তাহলে একটু কম ছোট বড় করি এবার। জি ঠিক আছে, সমস্যা নেই। ওকে আচ্ছা, প্রথমটা তাহলে দেখেন, কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে বলছে ইটস আউটপুট ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেজেন্ট ভ্যালুস অফ ইটস ইনপুট অনলি। এটা আপনারা জানেন, এটা বলছি। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি, এটার আউটপুটটা ডিটারমাইন করে কে? প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাস্ট ভ্যালুস অফ দ্য আউটপুট। এই দুইটা আপনারা জানেন, ঠিক আছে? তারপরে 2 নম্বরটা কি বলছে কম্বিনেশনালের, যেটাতে কোনো মেমোরি সিনক্রোনাস থাকে না। না। কে কথা বলছে?
কি কথা বলছেন? হ্যালো, কে কথা বলছেন? কারো সমস্যা? না ম্যাম, ওইভাবে তো কেউ কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, তারপরে এখন দেখেন 2 নম্বরটা যেটা বলছে যে কম্বিনেশনালের ক্ষেত্রে কোনো মেমোরি থাকে না, ঠিক আছে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি থাকে? ইট হ্যাজ আ মেমোরি অ্যান্ড আ ফিডব্যাক পাথ ফ্রম আউটপুট টু ইনপুট। যে ছবিটা আমরা দেখালাম আপনাকে, যে ইনপুট আর আউটপুটের মধ্যে সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা কি থাকে? মেমোরি থাকে, মানে একটা ফিডব্যাক পাথ থাকে। আউটপুট থেকে ইনপুটে যাওয়ার পথে একটা মেমোরি পড়ে, তাই না? এখনই দেখাই আসলাম ছবিতে। তারপর এখানে বলছে 4 নম্বরটা কি বলছে, সরি 3 নম্বরটা এখানে কি বলছে যে ইট ডাজ নট হ্যাভ আ ফিডব্যাক পাথ ফ্রম আউটপুট টু ইনপুট। তারপর 4 নম্বরটা এখানে কি বলছে দেখেন, ইটস অপারেশন ক্যান বি ডিসক্রাইবড বাই আ ট্রুথ টেবিল। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ইটস অপারেশন ক্যান বি ডিসক্রাইবড বাই ট্রুথ টেবিল অ্যান্ড টাইমিং ডায়াগ্রাম। মানে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে এর অপারেশনটা ডিসক্রাইব করা যায় শুধু ট্রুথ টেবিলের মাধ্যমে, আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে শুধু ট্রুথ টেবিল না, টাইমিং ডায়াগ্রামও লাগে। তারপর এখানে বলছে যে কম্বিনেশনালের ক্ষেত্রে কোনো ক্লক সিগন্যাল লাগে না, আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে ইট মে অর মে নট হ্যাভ ক্লক সিগন্যাল, বাট মোস্ট সিকোয়েন্সিয়াল সার্কিট হ্যাভ আ ক্লক সিগন্যাল। তার মানে কি, ক্লক সিগন্যাল যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই সিকোয়েন্সিয়াল সার্কিটে থাকে, তার মানে বেশিরভাগ সিকোয়েন্সিয়াল সার্কিটই সিনক্রোনাস টাইপের হয়, ঠিক আছে। তারপরে এখানে বলছে ইটস সার্কিট ইজ সিম্পলার দ্যান দ্যাট অফ দ্য সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কম্বিনেশনাল ক্ষেত্রে হচ্ছে এটা ডিজাইনটা খুবই সহজ আর কি, আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কমপ্লেক্স হয় একটু। তারপরে বলছে যে ইট বিল্ডস ইউজিং বেসিক গেটস, দ্যাট ইজ মানে এই কম্বিনেশনাল সার্কিটটাকে তৈরি করা যাইতে পারে বেসিক গেটগুলো ইউজ করে, নট, অ্যান্ড, অর, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নট, এক্সেট্রা। আর এখানে কি বলছে, এই সিকোয়েন্সিয়াল সার্কিট বানানোর জন্য আমাদের বেসিক গেটও লাগবে, কম্বিনেশনাল লজিক সার্কিটও লাগবে, দুইটা সমন্বয়ে সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি হবে, ঠিক আছে। তারপরে কম্বিনেশনাল সার্কিটের উদাহরণ দিছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, কম্পারেটর। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, শিফট রেজিস্টার, ঠিক আছে। এই পার্থক্যটা যদি দিই পরীক্ষাতে সুন্দর করে লিখে দিবেন, বুঝতে পারছেন? একটু বলেন। জি ম্যাম। বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে আমি আবার আমার আগের স্লাইডে ফিরে যাচ্ছি, ঠিক আছে। জি। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা যদি একটা প্রথমটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলো খুবই ইজি হয়ে যাবে, এটার উপর নির্ভর করে কিন্তু বাকিগুলো তৈরি। ওকে, তাহলে এখন দেখেন, জাস্ট আমি কয়েকটা ইনফরমেশন পড়ায় নিচে ছবি দেখাবো আর ছবিতে মিলায় মিলায় বুঝা দিচ্ছি। বলছে আ ফ্লিপ ফ্লপ অথবা ল্যাচ ইজ আ সার্কিট দ্যাট হ্যাজ 2 স্টেবল স্টেটস অ্যান্ড ক্যান বি ইউজ টু স্টোর ইনফরমেশন। একটা এটা প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ কি। এটা হচ্ছে এমন একটা সার্কিট যার থাকে দুইটা স্টেবল স্টেট। স্টেবল স্টেটগুলো কি কি? হয় 0 অথবা 1। আর 0কে কি বলে? লোয়ার এনার্জি স্টেট, ঠিক আছে, বা লো স্টেট। আর 1টাকে বলে হাই স্টেট। আর বলছে কেন ইউজ করা হয় এটাকে? যাতে করে আমরা ইনফরমেশনকে জমায় রাখতে পারি বা স্টোর করতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি প্রথম কোশ্চেন হচ্ছে ফ্লিপ ফ্লপ আমরা কেন ইউজ করি? ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করি যাতে করে আমরা কোনো ইনফরমেশনকে কি করতে পারি? স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে ফ্লিপ ফ্লপটা কি করে, এটা এমন একটা সার্কিট যেটার স্টেবল দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, ঠিক আছে। এবার নেক্সটে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, বলছে ফ্লিপ ফ্লপ ইজ আ বাইনারি স্টোরেজ ডিভাইস ক্যাপাবল অফ স্টোরিং 1 বিট অফ ইনফরমেশন। মানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ কাউন্টারে কিন্তু এগুলো যায় পেঁচা যাবে। ফ্লিপ ফ্লপ কত বিটের ইনফরমেশন হচ্ছে স্টোর করে রাখতে পারে? সর্বোচ্চ 1 বিটের, ঠিক আছে। এটা 1 বিটের ইনফরমেশন স্টোর করে রাখতে পারে। 1 মিনিট আমি একটু মার্ক করে দিচ্ছি।
তারপর এখানে বলছে in a stable state the output of a flip flop is either 0 or 1 বলছে দুইটা স্টেবল স্টেট, ঠিক আছে, 0 অথবা 1। তো আমাদের বলছে যে স্টেবল স্টেট গুলোর মধ্যে আমার যখন স্টেবল স্টেট হবে আর কি ফ্লিপ ফ্লপে, তখন আউটপুট কি হতে পারে, আউটপুট যে কোনো একটা হতে পারে, 0 অথবা 1, এই দুটো ছাড়া আর কোনো কিছু আউটপুট হবে না, ঠিক আছে। এখন বলছে ল্যাচ ইজ আ নন ক্লকড ফ্লিপ ফ্লপ এন্ড ইট ইজ দ্য বিল্ডিং ব্লক ফর দ্য ফ্লিপ ফ্লপ। ল্যাচটা হচ্ছে যে ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপে ক্লক থাকে, ঠিক আছে, ক্লক দিয়ে কন্ট্রোল করি, আর ল্যাচে কোনো ক্লক থাকে না। এজন্য বলা হচ্ছে ল্যাচ ইজ আ নন ক্লকড ফ্লিপ ফ্লপ, মানে সেই ফ্লিপ ফ্লপ যেখানে ক্লক থাকে না সেটাই হচ্ছে ল্যাচ। দুইটা একই টাইপের জিনিস, ঠিক আছে। আর ল্যাচটা কি, ফ্লিপ ফ্লপের বিল্ডিং ব্লক, কারণ ওটা ইউজ করবো আর একটা ক্লক ইউজ করলে তো ফ্লিপ ফ্লপ হয়ে গেল, ঠিক আছে, বুঝছেন এটা, বুঝছেন? যদি জি ম্যাম, বুঝে বুঝতে থাকেন পারছি। ওকে, যদি বুঝে থাকেন আমি আরেকবার ওই স্লাইডটাতে নিয়ে যাচ্ছি, কারণ ওই স্লাইডে আমাদের হচ্ছে ডিফারেন্স আছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের, ডিফারেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, তাই ডিফারেন্সগুলো আগে পড়াচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিফারেন্সটা জি ছোট করে? জি ম্যাম। ওকে, আচ্ছা। তো এখন বলছে ল্যাচের ক্ষেত্রে আমরা আগে এখন একটু আগে কি পড়ে আসলাম, ল্যাচ হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের বিল্ডিং ব্লক, আর যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফ্লিপ ফ্লপে ক্লক আছে, ল্যাচে কোনো ক্লক নাই, ওকে। আচ্ছা, তো বলছে ল্যাচেস আর বিল্ডিং ব্লকস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটস এন্ড দিস ক্যান বি বিল্ট ফ্রম লজিক গেটস। ল্যাচগুলো হচ্ছে বিল্ডিং ব্লক কার, সিকোয়েন্সিয়াল সার্কিটের। বিল্ডিং ব্লক বলতে বোঝাচ্ছে যে আমরা এদের বিল্ডিং তৈরি করতে যেরকম কি কি লাগে, ইট লাগে, তারপর হচ্ছে সিমেন্ট লাগে, ঠিক আছে, বালি লাগে, তো আমাদের এই সিকোয়েন্সিয়াল যে কোনো সার্কিট তৈরি করার জন্য ল্যাচ লাগে। আর এই ল্যাচের আবার বিল্ডিং ব্লক হচ্ছে লজিক গেটস, ওকে। তারপরে এখানে বলছে ফ্লিপ ফ্লপস আর অলসো বিল্ডিং ব্লকস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, বলছে ফ্লিপ ফ্লপও বিল্ডিং ব্লক কার সিকোয়েন্সিয়াল সার্কিট, বাট দিস ক্যান বি বিল্ট ফ্রম দ্য ল্যাচেস, মানে ল্যাচগুলো কি থেকে পাবো, বেসিক গেট থেকে পাবো, আর ফ্লিপ ফ্লপ গুলো কই থেকে পাবো, ল্যাচ থেকে পাবো, ঠিক আছে। তারপর এখানে বলছে ল্যাচ কন্টিনিউয়াসলি চেকস ইটস ইনপুটস এন্ড চেঞ্জেস ইটস আউটপুট হচ্ছে করেসপন্ডিংলি, বলছে ল্যাচটা সবসময় কন্টিনিউয়াসলি চেক করে ইনপুট এবং হচ্ছে আউটপুটটাকে সেই হিসেবে করেসপন্ডিংলি চেঞ্জ করে, ঠিক আছে। আর ফ্লিপ ফ্লপ কি করে, ফ্লিপ ফ্লপও কন্টিনিউয়াসলি চেক করে এটার ইনপুট এবং আউটপুটটাকে চেঞ্জ করে, কখন, শুধুমাত্র ক্লক সিগন্যাল যখন দেওয়া হবে যে টাইমটাতে, শুধুমাত্র তখন, ঠিক আছে। জি ম্যাম। মানে হচ্ছে ফ্লিপ ফ্লপটা আমাদের যখন ইনপুট দিব তখন সঙ্গে সঙ্গে আউটপুটে চেঞ্জ, মানে সঙ্গে সঙ্গে আমি আউটপুট পাবো না, কখন আউটপুট পাবো, সেই ইনস্ট্যান্টে পাবো যখন ক্লক সিগন্যাল দেওয়া হচ্ছে বা ক্লক সিগন্যালটাকে অ্যাক্টিভ করা হচ্ছে, শুধুমাত্র তখন আউটপুট পাবো, ঠিক আছে। তারপর এখানে বলছে দ্য ল্যাচ ইজ সেন্সিটিভ টু দ্য ডিউরেশন অফ দ্য পালস অ্যান্ড ক্যান সেন্ড অর রিসিভ দ্য ডাটা when the switch is on। বলছে ল্যাচটা কি সেন্সিটিভ, মানে একটা পালস, মানে একটা ক্লক সিগন্যাল আমরা তো এখানে দিচ্ছি না, ঠিক আছে, তো আমরা কি সেন্সিটিভ, ইনপুট যেটা আমরা দিচ্ছি সেটার উপরে, সেই ইনপুটটা কতটুকু টাইম পর্যন্ত আসে বা ডিউরেশন কতটুকু সেটার উপর নির্ভর করছে। এবং কি করতে পারে, যখন সুইচ অন করে দিব, এখানে যেহেতু ইয়ে নাই, ক্লক নাই, সো একটা সুইচ আছে, যে সুইচ অন করে দিলে ল্যাচটা কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকবে, করতে থাকবে, তখন কি করতে পারে, রিসিভ অথবা সেন্ড করতে পারে ডাটা। আর ফ্লিপ ফ্লপটা কি, ফ্লিপ ফ্লপ ইজ সেন্সিটিভ টু আর সিগন্যাল চেঞ্জ, মানে আমাদের ফ্লিপ ফ্লপটা সেন্সিটিভ হচ্ছে সিগন্যাল চেঞ্জের, আর ল্যাচটা সেন্সিটিভ হচ্ছে একটা ইনপুটে পাওয়ার দিচ্ছি বা সিগন্যাল যেটা দিচ্ছি সেটা কতটুকু এক সময় অ্যাক্টিভ থাকছে সেটুকুর উপরে। বলছে ফ্লিপ ফ্লপটা দেখেন, দে ক্যান ট্রান্সফার ডাটা অনলি অ্যাট দ্য সিঙ্গেল ইনস্ট্যান্ট and data cannot be changed until next clock signal change. Flip flops are used as a register, মানে বলছে যে সিগন্যাল চেঞ্জ হবে, মানে ফ্লিপ ফ্লপে কখন, একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে, ঠিক আছে, তার কখন, কোন নির্দিষ্ট ইনস্ট্যান্টে, যখন ক্লকটা দেওয়া হবে, ঠিক আছে। তো এই ফ্লিপ ফ্লপ গুলোকে বিল্ডিং ব্লক বলা হয়, বা ফ্লিপ ফ্লপ গুলোকে ইউজ করা হয় রেজিস্টারে, অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে একটা রেজিস্টার তৈরি হয়, ঠিক আছে। এই তারপরে এখানে বলছে ল্যাচের ক্ষেত্রে ইট ইজ বেসড অন দ্য ইনেবল ফাংশন ইনপুট, এই যে সুইচ যেটা বললাম, সুইচটাই হচ্ছে ইনেবল ফাংশন ইনপুট, এটাকে অন না করলে এই ল্যাচ কাজ করবে না, ঠিক আছে, আর এটাকে অফ করে দিলে এই ল্যাচ কাজ করবে না, ওকে। ইনেবলটাকে হাই করলে কাজ করবে, লো করলে কাজ করবে না। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে ক্লক পালস,
ক্লক পালসের উপর নির্ভর করে এটা চেঞ্জ করবে, ইনপুট থেকে আউটপুটে চেঞ্জ করবে, ঠিক আছে। তারপর এখানে যেটা বলছে, একটু উপরে যাই, বলছে যে ল্যাচটা হচ্ছে লেভেল ট্রিগার্ড। It means that the output of the present state and the input of the next state depends on the level, that is binary input 1 or 0. মানে লেভেল ট্রিগার্ড বলতে বোঝাচ্ছে দুইটা লেভেল আছে, ঠিক আছে, 1 অথবা 0। ল্যাচ এর ইনপুটের উপর নির্ভর করে ওর আউটপুটটা শুধু বাইনারি 1 বা 0 হতে পারে, কিন্তু এটা গেল লেভেল ট্রিগার্ড। কিন্তু ফ্লিপ ফ্লপটা হচ্ছে এজ ট্রিগার্ড। It means that the output and the next state input changes when there is a change in clock pulse, whether it may have a positive or negative clock pulse. মানে আমি একটু ছবি আঁকে দেখাবো, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখেন। আমি এখন আবার পিডিএফ এ চলে যাচ্ছি, পিডিএফ এ গিয়ে বোঝাচ্ছি। আমি যেটা বললাম যে লেভেল ট্রিগার্ড, লেভেল বলতে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ধরি আমি, এটা হচ্ছে 0 লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে 1 লেভেল, এটা 0, ওকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, মানে হচ্ছে যে কোনো একটা হবে। আর এজ ট্রিগার্ড মানে হচ্ছে এরকম, দুই রকম ইয়ে থাকতে পারে, ঠিক আছে, পালস, ক্লক পালস থাকতে পারে। একটা হচ্ছে এরকম আর একটা থাকতে পারে এরকমই, কিন্তু কি হবে, এটা হচ্ছে এরকম ভাবে যাবে। এটা হচ্ছে পজিটিভ গোয়িং এজ আর এটা হচ্ছে নেগেটিভ গোয়িং এজ, ঠিক আছে, এটাই। আর যখন এরকম তীর চিহ্ন দেখাবো শুধুমাত্র সেই ইনস্ট্যান্টে আমাদের সিগন্যালটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জুলহাস মনে হচ্ছে এখনই আসলো। ম্যাম জি ম্যাম, নামাজ পরে জয়েন দিছি, আমি একটু পরে জয়েন দিছি ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। তারপরে এখন দেখেন, এখন আমি নেক্সট স্টেপে যাচ্ছি, ঠিক আছে। বলছে আ স্টোরেজ এলিমেন্ট ইন ডিজিটাল সার্কিট ক্যান মেনটেন আ বাইনারি স্টেট indefinitely until directed by an input signal or switch state. মানে আমরা এখানে যেহেতু ল্যাচ বা ফ্লিপ ফ্লপ পড়ছি, তো আমাদের ল্যাচের ক্ষেত্রে সুইচ আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্লক। তারপরে এখানে বলছে স্টোরেজ এলিমেন্ট দ্যাট অপারেট উইথ সিগন্যাল লেভেল আর কল্ড ল্যাচেস এন্ড দোজ অপারেট উইথ ক্লক ট্রানজিশন আর কল্ড অ্যাজ ফ্লিপ ফ্লপস। মানে যেটা হচ্ছে লেভেলের সাথে কাজ করে, লেভেল ট্রিগার্ড আর কি, সেটা হচ্ছে ল্যাচ, আর যেটা হচ্ছে এজ ট্রিগার্ড বা ক্লকের সাথে কাজ করে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এটুকুই বলছে, আর তেমন কিছু এখানে বলা নাই থিওরিটিক্যালি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, the circuit can be made to change state by signals applied to one or more control inputs and will have one or two outputs. মানে এখন দেখাচ্ছে যে আমি যে এই পজিটিভ বা নেগেটিভ ট্রানজিশন করে বা ক্লকে চেঞ্জ করে কেমন করে আমরা আউটপুটটা চেঞ্জ করতে পারবো সেটার কথা বলছে। তো এটা দরকার নাই, এই দুইটা পয়েন্টের দরকার নাই, ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ফার্স্ট দুটো পয়েন্ট দরকার নাই। তারপরে এই পয়েন্টটা দরকার আছে, আপনারা একটু মনে রাখতে পারেন এটা। বলছে flip flop is also called a bistable multivibrator as it has two stable states. The input signals which command the flip flop to change state are called excitations. মানে বলছে যেহেতু আপনারা কি বাইস্টেবল মাল্টিভাইব্রেটর পড়ছেন, মনোস্টেবল আর শুধু অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, 3 রকমের হতে পারে মাল্টিভাইব্রেটর, যেটা হচ্ছে আমরা 555 টাইমার ইউজ করে পাই, ঠিক আছে। তো সেখানে যদি আমাদের অ্যাস্টেবল হয়, মানে কোনো মানে দুইটা স্টেটের মধ্যে দুইটা যদি অ্যাস্টেবল হয়, মানে স্টেবল না হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। যেটা মনোস্টেবল, সেটা দুইটার মধ্যে একটা স্টেবল একটা অ্যাস্টেবল। আর বাইস্টেবল যেটা, সেটাতে হচ্ছে দুইটা স্টেটই স্টেবল থাকবে, যেমন আমাদের ফ্লিপ ফ্লপ বা ল্যাচের ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা কেমন করে মানে কেমন করে স্টেবল থাকবে বা কেমন করে চেঞ্জ হবে, যখন আমরা এক্সাইটেশন দিব, এক্সাইটেশন অথবা বলা যেতে পারে আমাদের ক্লক পালস, ঠিক আছে, সেটা পজিটিভ গোয়িং হতে পারে, নেগেটিভ গোয়িং হতে পারে। তারপরে ফ্লিপ ফ্লপ গুলো স্টোরেজ ডিভাইস এবং স্টোর করতে পারে কি 1 অথবা 0। তারপরে ফ্লিপ ফ্লপ গুলো কি বলছে, ইউজিং দ্য ক্লক সিগন্যাল আর কল্ড clocked flip-flops. Control signals are effective only if they are applied in synchronization with the clock signal. বলছে যে এটাকে মানে ফ্লিপ ফ্লপ গুলো কি করে, যেগুলো ক্লক ইউজ করে তাকে বলা হচ্ছে ক্লকড ফ্লিপ ফ্লপস, ঠিক আছে। তো কন্ট্রোল সিগন্যাল যেগুলো হচ্ছে আমরা ইউজ করব, সেগুলো তখনই কাজ করবে বা ইফেক্টিভ হবে যদি আমরা কি করি, সেগুলোকে সিনক্রোনাইজ করি ক্লকের সাথে, নাহলে কোনোভাবে কাজে লাগবে না, ঠিক আছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা, যে ক্লক সিগন্যালের কি থাকে, পজিটিভ এজ ট্রিগার হতে পারে অথবা নেগেটিভ এজ ট্রিগার হতে পারে, ঠিক আছে।
এখন দেখেন পজিটিভ আর নেগেটিভ এজ ট্রিগারটা কেমন হতে পারে। আমি ছবি একটু আগে দেখালাম। এই যে এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে পজিটিভ গোয়িং, মানে ওপরের দিকে যাচ্ছে, বাড়তেছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে নেগেটিভ গোয়িং, মানে নিচের দিকে কমতেছে, তাই না? জি। আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে বলেন। কি প্রথমটা পজিটিভ ইজ ট্রিগার? পজিটিভ হচ্ছে প্রথমটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড, আর নিচেটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড, ঠিক জি আছে? জি আচ্ছা, পজিটিভ এজ ট্রিগার্ড flip-flops are those in which state transitions take place only at positive going edge of the clock pulse. মানে দেখে বোঝা যাচ্ছে যে নেগেটিভ থেকে বা জিরো থেকে পজিটিভ দিকে বাড়ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। আর এখানে দেখেন উপর থেকে মানে ভ্যালু বেশি থেকে কমতেছে, হাই থেকে মানে লতে যাচ্ছে। হ্যাঁ হাই থেকে লোতে যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন আমাদের কমন কিছু টাইপের ফ্লিপ-ফ্লপ হয়। একটা হচ্ছে এসআর ফ্লিপ-ফ্লপ বা সেট রিসেট ফ্লিপ-ফ্লপ, একটা হচ্ছে ডি ফর ডাটা অর ডিলে ফ্লিপ-ফ্লপ, তারপর হচ্ছে টি ফর হচ্ছে টগল ফ্লিপ-ফ্লপ, ঠিক আছে? আর জে কে বলতে কি, জে কে এর আসলে ফুল ফর্ম নাই, জে কে জে কেই বলে। ওকে, তো গেল আর কি এই চারটা। তো এখন আমরা যেটা করব আগে, প্রথমত হচ্ছে এসআর ল্যাচটা পড়বো, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এসআর ল্যাচটা অনেকভাবে ইউজ করা যেতে পারে। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ল্যাচটা আমরা এখানে নর গেট ইউজ করে আঁকছি, এটাকে ন্যান গেট ইউজ করেও আঁকতে পারবো, ঠিক আছে? বাট যে কোনো একটা দিয়ে মনে রাখবেন, তাইলে ইজি হবে। এখানে যেহেতু নর গেট দিয়ে আমি পড়াচ্ছি, আপনারা নর গেটটা মনে রাখেন, তাইলেই বুঝতে পারলেই ন্যান গেট দিয়েও পারবেন, ঠিক আছে? আমি এখন এটা পড়াবো। এখন দেখেন এখানে বলছে প্রথম পয়েন্টটা, দ্য এসআর ল্যাচ। আবারও মনে করাই দিচ্ছি, ল্যাচটা হচ্ছে ফ্লিপ ফ্লপের বিল্ডিং ব্লক, মানে এই ফ্লিপ ফ্লপ ল্যাচের সাথে একটা হচ্ছে ক্লক অ্যাড করে দিলেই আমাদের কি হবে, ফ্লিপ ফ্লপ হয়ে যাবে, একই কথা, ঠিক আছে? এখানে দেখেন বলছে দ্য এসআর ল্যাচ ইজ আ সার্কিট উইথ টু ক্রস কাপলড নর গেটস অর টু ক্রস কাপলড ন্যান্ড গেটস। এখানে আমরা নর গেট ইউজ করছি, ন্যান্ড গেটটা ইউজ করিনি। দুইটা ক্রস কাপলড, মানে ক্রস কাপল কেন বলছে দেখেন, আমরা এখান থেকে একটা ইনপুট দিচ্ছি রিসেট ইনপুট, এখান থেকে একটা ইনপুট দিচ্ছি সেট ইনপুট, তারপর আরেকটা ইনপুট কি করছি আমি এখান থেকে এরকম করে ক্রস করে এখানে লাগাচ্ছি, আর এখান থেকে একটা ইনপুট নিয়ে এখান থেকে ক্রস করে এখানে লাগাচ্ছি, ঠিক আছে? এজন্য বলা হচ্ছে ক্রস কাপলড নর গেট ইউজ করে অথবা ক্রস কাপল হচ্ছে ন্যান্ড গেট ইউজ করে আমরা একটা এসআর ল্যাচ পাইতে পারি, ঠিক আছে? তারপরে দেখেন বলছে এটা দুইটা লেভেল হতে পারে বা দুইটা আউটপুট হতে পারে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার। এখানে দেখেন বার আছে, একটা উপরেটা কিউ আর নিচেটা হচ্ছে কিউ বার, ঠিক আছে? তারপরে এখানে বলছে টু ইনপুটস আর লেভেলড এস ফর সেট, মানে সেট স্টেটটাকে এস বলতেছি আর আর স্টেটটাকে রিসেট বলতেছি, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা যে হচ্ছে সেট বলতে কি বোঝাচ্ছে, রিসেট বলতে কি বোঝায়। রিসেট বলতে বোঝায় আমরা পুরোটাকেই জিরো করে দিব, ঠিক আছে? তার মানে আর এর ভ্যালু যে 1 হতে পারে না তা না, কিন্তু রিসেটের ভ্যালু 0 হতে পারে 1ও হতে পারে। দেখেই বোঝা যাচ্ছে এখানকার দুইটা ইনপুট এস আর আর, তার মানে কম্বিনেশন 4 রকমের সম্ভব, ঠিক আছে? এখন আমরা যেটা করব দেখেন প্রথমটা একটা বুঝাইছে, the latch has two useful states. When q is equal to 0 and q bar is equal to 1, the condition is called reset state, and when q is equal to 1 and q bar is equal to 0, the condition is called the state. এখন কথাটা হচ্ছে আমাদের এসটা আছে দেখেন নিচে আর আরটা আছে ওপরে, ঠিক আছে? আমাদের দুইটা স্টেট আমি লিখে দিচ্ছি এখানে, তাহলে মনে থাকবে। একটা হচ্ছে রিসেট স্টেট আর একটা হচ্ছে সেট স্টেট। ম্যাম এটাই কি ল্যাচের দুইটা ধরন, সেট আর রিসেট? হ্যাঁ, ধরন না, ল্যাচের দুই রকম আউটপুট বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে সেট বা রিসেটটার ক্ষেত্রে কি করব, রিসেট হবে কখন, যখন এই যে কিউ আউটপুট, কিউ এর ভ্যালু কত হবে, 0 হবে, 0, আর কিউ বারের ভ্যালু 1 হবে, ঠিক আছে? জি। তাহলে যে কোনো একটা মনে রাখলে অপোজিটটা সহজে মনে থাকবে। আর সেট হবে কখন, যখন কিউ বারের ভ্যালু হবে 0, তাই না? জি, উল্টা হবে তাহলে, উল্টা হবে, আর কিউ এর ভ্যালু হবে 1। 1, ঠিক আছে? তার মানে আমরা যদি সহজে বলতে চাই তাহলে বলতে পারি যখন কিউ এর ভ্যালু 1 হবে তখন সেট স্টেট, আর যখন কিউ এর ভ্যালু 0 হবে তখন রিসেট স্টেট। যে কোনো একটা মনে রাখেন, তাহলে ইজি হবে জিনিসটা।
ঠিক আছে? আচ্ছা ওকে, তারপরে এখন বলছে নর্মালি কিউ অ্যান্ড কিউ বার আর কমপ্লিমেন্ট অফ ইচ আদার। বোঝা যাচ্ছে কিউ অ্যান্ড কিউ বার একে অন্যের কমপ্লিমেন্ট বা একে অন্যের হচ্ছে কি বলবো ইনভার্টেড রূপ। ঠিক আছে, তারপর এখানে বলছে দ্য ফিগার রিপ্রেজেন্টস আর এসআর ল্যাচ উইথ টু ক্রস কাপল নর গেটস, দ্য সার্কিট হ্যাজ নর গেটস অ্যান্ড অ্যাজ উই নো ইফ, এটা খুবই ইম্পর্টেন্ট। নর গেটের ক্ষেত্রে কি জানি আমরা বলেন তো আগে? নর না, আগে অরের ক্ষেত্রে কি জানি তাই বলেন। এর যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কত হবে? আউটপুট 1 হবে। ঠিক আছে, তার মানে আমরা জানি যে নর গেট বা সরি নর বলছি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে অবশ্যই আউটপুট 1 হবে। কিন্তু এটা তো নর, তাহলে কি হবে? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট এটা হবে আউটপুট আউটপুট 0 0 হবে। 0 হবে। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর যদি ন্যান্ড গেট ইউজ করতাম কি বলতাম? আমি জানি যে যে কোনো একটা ইনপুট 0 হইলেই আউটপুট 0 হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে, আর ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হইলেই আউটপুট 1 হবে। 1 হবে। ঠিক আছে, একে অন্যের বিপরীত কিন্তু। তো এখানে বলছে এই যে এই কথাটাই বলছে নর গেটের ক্ষেত্রে যে এনি ওয়ান অফ দ্য ইনপুট ফর আ নর গেট ইজ হাই, মানে 1 হইলে কি হবে? আউটপুটটা হবে লো, মানে 0। এই যে এটা আমি লিখছি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটটা 0 হবে। মানে বলছে যে ইনপুট যদি হাই হয় তাহলে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুটটা লো হবে। ঠিক আছে, বলছে এবং যদি বোথ দ্য ইনপুটস আর লো, যদি দুইটা ইনপুটই লো হয়, দেখেন এখানে যদি দুইটা ইনপুটই লো হয় কত হবে তাহলে? 0 0 হইলে তাহলে এখানে কত হবে? 1 হবে না? তাহলে 1 হবে। ঠিক আছে, যদি দুইটা ইনপুটই লো হয় তাহলে আউটপুটটা কি হবে? হাই হবে। হাই হবে। ঠিক আছে, এগুলো আশা করি বোঝানোর দরকার নেই, এগুলো আপনারা পারবেন, তাই না? জি জি ম্যাম, ওগুলো পারাতে হবে। আচ্ছা, এখন আমি 4টা অপারেশন পড়াবো। 4টা অপারেশনের জন্য আমি কি কি অপারেশন পড়াচ্ছি এর আগে দেখাইনি। প্রথমত আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই অপারেশনটা, এইটা পড়াও। প্রথমে দেখতে পাচ্ছেন অপারেশনটা কি কি দেওয়া আছে? দেখেন এস এর জি। ভ্যালু 0, আর এর ভ্যালু 0, দুটাতেই কিন্তু 0 লাগছে। কিন্তু আপনি দেখেন কিউ এর ভ্যালু একবার 0 আর কিউ বারের ভ্যালু 1, কিউ এর ভ্যালু একবার 1, কিউ বারের ভ্যালু 0 রাখছি। এটা হচ্ছে কিন্তু প্রিভিয়াস আউটপুট। আর কিউ নেক্সট আর কিউ বার নেক্সটটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনপুট আউটপুট। বুঝছেন? জি এটুকু বুঝছেন কিনা আগে তাই বলেন। আমি প্রিভিয়াস আউটপুট আর প্রেজেন্ট আউটপুটের কথা লিখছি। ম্যাডাম বুঝি না, এটা আরেকবার বুঝলাম। আচ্ছা, উপরে যাচ্ছি, আরেকটু উপরে যাচ্ছি। এখানে আমি বলছিলাম যে কোনো একটা ইনপুট দিলাম আর এখানে একটা আউটপুট পাবো। ঠিক আছে, ইনপুটের সাপেক্ষে ওই আউটপুটটা আবার মেমোরির মধ্য দিয়ে এখানে আসবে, দিয়ে এটাকে বলা হচ্ছে প্রিভিয়াস আউটপুট। ওই প্রিভিয়াস আউটপুট আর ইনপুটটাকে কাজে লাগায় আবার আমরা একটা নতুন আউটপুট পাবো। তো এই নতুন আউটপুটটাকে বলা হচ্ছে নেক্সট স্টেট, আর পুরাতন আউটপুটটাকে বলা হচ্ছে প্রিভিয়াস আউটপুট। ঠিক আছে, এই আরো একবার বলে দিচ্ছি, এখানে কিউ আর কিউ বার দিয়ে বোঝাচ্ছে প্রিভিয়াস স্টেট, যে ভ্যালুগুলা মানে প্রিভিয়াস আউটপুট সরি, যে ভ্যালুটা আমি মেমোরি দিয়ে ইনপুটের সাথে আবার ক্যালকুলেশন করায় নতুন একটা আউটপুট পাবো, সেই নতুন আউটপুটটাকে বলা হচ্ছে কিউ নেক্সট আর কিউ নেক্সট বার। এই যে কিউ আর কিউ বারটা, ঠিক আছে, এটাকে দেখে তো আপনারা বলবেন ম্যাডাম এটাই তো আউটপুট। হ্যাঁ, এটা আউটপুট। তারপর যখন এই দুটো আউটপুটকে কাজে লাগাবো আর এই ইনপুট গুলোকে কাজে লাগাবো, তখন আমরা কি পাবো? আমরা পাবো কিউ নেক্সট আর কিউ নেক্সট বার। ঠিক আছে, জি তাহলে এখন আমরা দেখেন প্রথমত এস আর আর এর ভ্যালু 0 দিয়ে দিব। প্রথমে আমরা এই অংশটুকু করি। ঠিক আছে, প্রথমে আমরা এই লাইনটা করি। দেখেন এস আর আর এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু দেখেন 0 আর 1 দিছে। একটা একটা করে বসাই তাহলে আমি, এক মিনিট। এস আর দুটার ভ্যালুই কিন্তু 0 দিচ্ছে এখানে। ঠিক আছে, তো আমি এখানে দুইটাকেই 0 বসাই দিচ্ছি, সমান 0। এস এর ভ্যালুও কত? 0 না? তারপরে নিচে যাচ্ছে আবার আমি, প্রিভিয়াস আউটপুট কত রাখছে? কিউ এর ক্ষেত্রে 0 আর কিউ বারের ক্ষেত্রে 1 রাখছে। কিউ এর ক্ষেত্রে 0 আর কিউ বারের ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 0, এর ক্ষেত্রে 1। ঠিক আছে, এবার দেখেন, এবার আমাদের এখানে একটা 0 আর এখানে একটা 0 আসছে। এখন এখানকার এই 0টা যদি এখানে আসে,
এখানকার এই জিরোটা আসবে হচ্ছে এইখানে, ঠিক আছে? আর এখানকার যে 1, এই 1টা এটা যাবে হলো হচ্ছে এইখানে। এখানে আমরা জানি যে কোনো একটা ইনপুট নরের 1 হলেই আউটপুট কত হয়? 0 হয়। 0 আর এখানে দুইটা ইনপুটই 0, তার মানে আউটপুট কত হবে? 1, তাই না? তার মানে কিউ নেক্সট হবে 0 আর কিউ নেক্সট বার হবে 1। দেখেন তো ঠিক আছে নাকি? ঠিক আছে ম্যাম, ঠিক কিউ আছে। নেক্সট হবে 0, কিউ নেক্সট বার হবে 1। তার মানে দেখেন উপরের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস আউটপুটও ছিল 0 আর কিউ এর ক্ষেত্রে, আর কিউ বারের ক্ষেত্রে 1। তার মানে প্রিভিয়াস আউটপুট আর নতুন আউটপুট কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ বলেন। ম্যাম প্রত্যেকটা ক্ষেত্রে আউটপুট কি ইনপুটের প্রথমে যেতেছে তারপরে কি আউটপুট বেরোতেছে বুঝি বর্তমান? নাই। মানে ওই যে কিউ কিউ জিরো ওইটা কি প্রথমে ওই আপনার ওইটার ইনপুটে যাইতেছে? হ্যাঁ, কারণ আমার তো সিকোয়েন্সিয়াল সার্কিটে প্রেজেন্ট ইনপুট প্লাস প্রিভিয়াস আউটপুট লাগবে আমার, তাছাড়া তো নতুন আউটপুট পাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারো কি কোশ্চিন আছে এই সম্পর্কে বলেন তো? এটা বুঝছেন কিনা বলেন। প্রথম অপারেশন দেখালাম, নেক্সট অপারেশন দেখাবো এখন। ম্যাম কিউ নেক্সট আবার যদি দেখাইতেন। কোনটা? কিউ নেক্সট এটা বার করছেন যে এটা। আচ্ছা, এখন আমি এটুকু পর্যন্ত বুঝছেন, ভ্যালু বসানো পর্যন্ত, তাই না? জি ম্যাম। তাহলে এখন দেখেন যে কোনো একটা ইনপুট 1 হওয়ার মানে নরের ক্ষেত্রে আউটপুটটা হবে এখানে কত? 0। আর এক্ষেত্রে দুইটা 0 আছে, নর গেটের দুইটা ইনপুটই 0, তাহলে আউটপুট কত হবে? 1। 1 তাহলে এটা কিউ সমান সমান 0 আর কিউ বার সমান সমান 1। এটার উপরে আর ইনপুটের উপর ভিত্তি করে আমি পাইছি কিউ, এটা এই যে কিউ নেক্সট পাইছি, এটা হচ্ছে কিউ নেক্সট, এটা 0। আর এটা হচ্ছে কিউ নেক্সট বার, এটা হচ্ছে 1। তো দেখেন কিউ নেক্সট আর কিউ যেটা ভ্যালু সেটা সেম, আর কিউ নেক্সট বার আর কিউ বারের ভ্যালু সেম, তারপরে কোনো চেঞ্জ হয়নি এখানে। এই জন্য এই যখন আমি এস এর ভ্যালু আর আর এর ভ্যালু 0 0 দিব, তখন কিউ বা কিউ বারের ভ্যালু যেটাই দিব আমি কোনো চেঞ্জ পাবো না কিউ নেক্সট আর কিউ নেক্সট বারের ক্ষেত্রে। এই জন্য এখানে বলা হচ্ছে নো চেঞ্জ। এবার নেক্সটটাতে যাচ্ছি। নেক্সট বলতে এস আর এর ভ্যালু 0ই, কিন্তু এবার কিউ এর ভ্যালু 1 আর কিউ বারের ভ্যালু 0 দিচ্ছি। দেখা যাক আমাদের কি আসে আউটপুট, ঠিক আছে? তাহলে আমাদের একটু মিশাই দিই আবার। আচ্ছা, এখন আমাদের কিউ বারের ভ্যালু কিন্তু আর 0 নাই, তাই না? তাহলে আমাদের কিউ বারের ভ্যালু এখন কত হবে? সরি, কিউ এর ভ্যালু এখন আর 0 নেই, 1 দিছি। আর কিউ বারের ভ্যালু এখন আমি কত দিব? এবার 0 দিব, তাই না? 0 দেন। এবার ইজ ইকুয়াল টু 0। এখন তারপরে এবার দেখেন এই 1টা এখানে আসছে আর এই 0টা এখানে আসছে, তাহলে দুইটা 0 হইলে আউটপুট হবে 1, আর একটা যে কোনো একটা 1 হলে আউটপুট হবে 0। তাহলে কিউ নেক্সট হচ্ছে 1 আর কিউ নেক্সট বার হচ্ছে 0। কিউ নেক্সট আর কিউ এর ভ্যালু সেম, আর কিউ নেক্সট বার আর কিউ বারের ভ্যালু সেম, তার মানে নো চেঞ্জ। দেখেন এখানে নিচে দেখছেন, এই জন্য এটাকে বলা হচ্ছে নো চেঞ্জ স্টেট। কোন স্টেটটা তার নো চেঞ্জ স্টেট? যে স্টেটে এস আর এর ভ্যালু 0 0, ওই স্টেটের ক্ষেত্রে কিউ বা কিউ বারের ভ্যালু প্রিভিয়াস আউটপুট যেটাই হোক না কেন, ঠিক আছে, আমাদের আউটপুটটা প্রেজেন্ট আউটপুটটা সব সময় কোনো চেঞ্জ হবে না। কিউ প্রিভিয়াস আর কিউ প্রেজেন্ট দুইটার যদি আউটপুট সমান হয় তাহলেই নো চেঞ্জ। না, এস আর এর ভ্যালু যদি 0 0 হয় তাহলে কিউ বা কিউ বারের ভ্যালু যেটাই দিব, কিউ নেক্সট আর কিউ নেক্সট বারের ভ্যালু সেমই আসবে, কোনো চেঞ্জ হবে না। ও আচ্ছা, বলেন বুঝতে পারছেন এটা? আমি এখন এটার এই যেটা পড়ালাম সেটা হচ্ছে এখন আমি এখানে ভাঙ্গে বলবো। বলেন সবাই বুঝতে পারছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। আমাদের ইনপুটটা প্রথমে যা ছিল আউটপুটটা নেওয়ার পর আবার প্রথমের মতন এই ইনপুটটা চলে আসে, এই জন্য আবার ওই সেম রেজাল্ট পাই।
কিন্তু এক্ষেত্রে আমি বলি, 1 মিনিট আমি একটু মুছে আরেকবার বলে দিই, ক্লিয়ার করি বিষয়টা, অনেকের কাছে এখনো আনক্লিয়ার আছে এটা। দাঁড়ান, এক মিনিট আমি ক্লিয়ার করে দিই এটা আগে। এটাকে নো চেঞ্জ স্টেট কেন বলছে এটা ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? ক্লিয়ার আমি এটা করতে যাচ্ছি যে কিউ কিউ বার না, যখন এস আর এর ভ্যালু 0 0, ঠিক আছে, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তখন ইরেসপেক্টিভ অফ আমি কিউ বা কিউ বারে 0 বা 1 যেটাই নিচ্ছি, দেখেন যদি আমি কিউ এ 0 নিই, কিউ বারে 1 নিই, পরবর্তী স্টেপটাও কিন্তু 0 বা 1ই হচ্ছে, সেম থাকছে। আবার যদি আমি কিউ এর ক্ষেত্রে 1 নিই, কিউ বারের ক্ষেত্রে 0 নিই, তাও কিন্তু 1 0 থাকছে। মানে এস আর আর এর ভ্যালু 0 0 নিলে কিউ বা কিউ বার যেটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট, ঠিক আছে, সেটা যেটা থাকবে পরবর্তী স্টেপে বা নতুন স্টেপ যে সেমই আউটপুট থাকবে, কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? এবার বলেন তো বুঝতে পারছেন কিনা? আচ্ছা জি ম্যাম বুঝতে পারছেন। জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা, আলামিন বলেন, বুঝতে পারছেন? আলামিন আলামিন তো ম্যাম আগে থেকেই পারে এগুলা। তাও আলামিন এটা শুনি, বুঝতে পারছেন আলামিন? ও তো ক্লাসই করতেছে না মনে হয়। ও তো ম্যাম পারে, এই কারণে ক্লাস করতেছে, বেশি পারে অনেক। আচ্ছা, সৌরভ দে বুঝতে পারছেন? জামিল কি একসাথে জি ছিল? ম্যাম। আচ্ছা, তারপরে জুলহাস। ম্যাম, ম্যাম বুঝতে পারছি আমি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে তাহলে এখন এই যে স্টেপটা পড়লাম সেটা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দিই, তারপর নেক্সট স্টেজে যাচ্ছি আবার। এখন বলছে আন্ডার নর্মাল কন্ডিশনস বোথ ইনপুটস অফ দ্য ল্যাচ রিমেইন অ্যাট 0 আনলেস দ্য স্টেট হ্যাজ টু বি চেঞ্জড। বলছে যে এস আর আর কখন 0 রাখবো, যদি আমরা চাই যে কোনো চেঞ্জ না হয় তাইলে, ঠিক আছে। নো চেঞ্জ স্টেটে রাখতে চাইলে আমরা দুটো ইনপুটকেই 0-তে রাখবো, ওকে, এটাই বুঝাইছে। Also, the application of a momentary one to the S input causes the latch to go to the set state. The S input must go back to 0 before any other changes take place in order to avoid the occurrence of an undefined next state that results from the forbidden input condition. এটা বুঝাইছে কোড কার ক্ষেত্রে? শুধুমাত্র এইটুকু আপনাদের হচ্ছে যেটুকু পড়লাম সেটার জন্য বলা হয়েছে। এখন আমরা নেক্সট স্টেজে গেলে বুঝবেন যে এটুকু কেন পড়লাম। আগে নেক্সট স্টেপটা পড়ায় আসে, ঠিক আছে। এস এর ভ্যালু কত হবে? 1 হবে, ঠিক আছে। যাই আগে নিচে তারপরে বলতেছি। এখন দেখেন এইটুকু পড়াবো, এটা পড়ায় আগে, ঠিক আছে। এই যে এই টেবিলটা পড়াবো, রিসেট নাকি সেট পড়াবো আগে? আচ্ছা, সেট পড়ায় আগে, ওখানে সেটের আগে বলা আছে। আগে তাইলে এই সেটটা পড়াই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সেট এটার এই মানে যখন এস এর ভ্যালু 1 দিব, আর এর ভ্যালু 0 দিব, তখন এই পর্যায়কে বলা হচ্ছে সেট স্টেট, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখেন এস এর ভ্যালু আমি 1 আর হচ্ছে আর এর ভ্যালু 0 ধরবো, প্রথম স্টেপটা নিচ্ছি, আর কিউ এর ভ্যালু 0 আর 1 নিব, ঠিক আছে, এটা নিচ্ছি। বোঝা যাচ্ছে? জি। আমি এখন এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু আগে 0 নিই। এখন আমরা তাহলে এস এর ভ্যালু কত দিব সেটের ক্ষেত্রে? 1 না? জি ম্যাম। আর রিসেটের ক্ষেত্রে আমরা দিব আর এর 0। ভ্যালু দিব 0। সেটের ক্ষেত্রে S1 আর রিসেটের ভ্যালু হবে 0। তারপরে আমি দেখেন কিউ এর ভ্যালু কত দিব প্রথমটার জন্য? কিউ এর ভ্যালু দিচ্ছি আমরা, এটা নিচে নামে গেছে কেন, 1 মিনিট, এটা এখানে তাহলে কত দিচ্ছে? এই যে উপরেরটা দেখছেন একটু নিচে নামে গেছে, যদিও
1 দিছি, আর এস এর ভ্যালু, আর এর ভ্যালু 0 দিছি। কিউ এর ভ্যালু 0 দিব আর কিউ বারের ভ্যালু 1 দিব। কিউ এর ভ্যালু 0 এবার, কিউ এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু 1। আর কিউ বারের ভ্যালু 1। ওকে, আচ্ছা এখানে দিলাম 1, দেখা যাচ্ছে। এখন এই 1টা চলে যাবে এখানে আর এই 0টা চলে আসবে এখানে, তাই না? জি তাহলে কত হবে এখন বলেন তো? এটা তাহলে 0 আর 1, তাহলে কত হবে এখানে? 0 কত হবে? 0 1 আর 0 এর জন্য 1, তাহলে এখানে 0। 0 আর এখানে কত হবে? 1 এখানে নিচে দেখেন কত আছে। 1 মিনিট দেখাচ্ছি। ম্যাম 1 আছে। 1 মিনিট। এখানে নিচে চলে যাচ্ছে কেন? একটু দাঁড়ান, হারাই গেছে। হারায় যায় নাই, এটা নিচে চলে গেছে। তাহলে আমাদের কত আসবে? 0 আর 1 দিলে অপোজিট আসবে, তাই তো? এখানে তাহলে আমরা কি পাবো? কিউ নেক্সট এর ক্ষেত্রে আমরা জানি সেট স্টেটের ক্ষেত্রে কিউ এর ভ্যালু 1 হবে আর কিউ বারের ভ্যালু 0 হবে, তাই তো? তো আমরা যেটাই দিই না কেন আমার দেখা যাবে কিউ নেক্সট এর ক্ষেত্রে 1 হবে আর এটার ক্ষেত্রে ভ্যালু হবে 0। ঠিক আছে, এখন আমাদের ওপরের স্টেটে যাব আগে। ঠিক আছে, এখন দেখেন এই স্টেটে যখন আসবো আমরা, তখন কি হবে? যে প্রথমে দিচ্ছে 0 আর 1, মানে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, আর কিউ এর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু 1। এবার এটা দিয়ে দেখি এস এর ভ্যালু কত। এবার এস এর ভ্যালু কত বলেন? এস এর ভ্যালু 1 নাও, এস এর ভ্যালু 0। এবার রিসেট করতেছি যে রিসিটের ভ্যালু 1। আর এর ভ্যালু 1 আর কিউ এর ভ্যালু কত ছিল? আর 1 আর 1 দিলাম আর কিউ এর ভ্যালু ছিল 0 একবার, আর যে কোনো একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিউ এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু 1। ঠিক আছে, এবার দেখেন তো কি হয়। এখানে 0 আসবে, এখানে 1 যাবে, তাহলে কত হবে দেখেন তো? 1 1 এখানে 0 আর এখানে 0 0 এর জন্য এখানে 1, তাই না? তাহলে কিউ কিউ এর ভ্যালু যদি 0 হয় আর কিউ বারের ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে? কিউ বারের ভ্যালু 1, তাহলে এটা রিসেট স্টেট না? জি ম্যাম। বলেন। তাহলে আর এর ভ্যালু 1 দিলে আমাদের কিউ মানে নেক্সট এর ভ্যালু 0 হবে আর কিউ নেক্সট বারের ভ্যালু 1 হবে। ঠিক আছে, আর সেট স্টেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এস এর ভ্যালু যখন আমি 1 দিছি তখন আমার কি হয়েছে? কিউ বারের ভ্যালু 0 আসছে, কিউ নেক্সট এর ভ্যালু 1 আসছে। ঠিক আছে, এটুকু বুঝছেন নাকি বলেন? নাকি মাথা হ্যাং করছে বলেন? যা বুঝতে পারতেছি ম্যাম। মজা লাগতেছে না কঠিন লাগছে? ম্যাম নতুন জিনিস তো ব্রেনে ঢুকতেছে আস্তে আস্তে। কঠিন দেখতে বটে কিন্তু বোঝা যাচ্ছে না। আমার মনে হয় বেশ মজারই জিনিসটা, মজাই লাগার কথা আপনাদের, আস্তে আস্তে ঢুকবে। একদিন করছেন তো ওই জন্য একটু অন্যরকম লাগতেছে। জি আচ্ছা, ম্যাম, এমনি বোঝা যাচ্ছে। তাহলে আরেকটা কাজ করি, তাহলে হচ্ছে এই এই সিনারিওটাই আরেকটা আপনারা ব্যাখ্যা করেন আমার কাছে। ঠিক আছে, আমি একজনকে ধরি তাইলে। আচ্ছা ধরেন এবার কিউ এর ভ্যালু 1 ধরা আছে আর কিউ বারের ভ্যালু 0 আছে। এবার কত হবে ভ্যালুটা বলেন দেখি? এরকম কন্ডিশনের ক্ষেত্রে এখানে কত আসবে কে বলবে? এই পয়েন্টে কত আসবে? এখানে 0 আসবে। আপনার নাম কি? কে বলছে? কে বলছে বলেন? দেবজ্যোতি করতেছিলাম। একজনই বলেন তাইলে। দেবজ্যোতি বলে, দেবজ্যোতি বলেন। আচ্ছা 0 আসলো, তারপরে এখানে কত আসবে? এখানে 1 আসবে। এটা সবাই বলতেছে, একজন করে বলেন। তাহলে এখানকার আউটপুট কত হবে? এখানে আউটপুট হবে 0। আর এখানকার আউটপুট কত হবে? এখানে তো 0 হয়। এখানে কি 0ই হবে? এটাই কিন্তু একটা ব্যাপার।
ওয়ান হবে ম্যাম। কেন 1 হবে? কেন 1 হবে? ম্যাম ওই যে উপরে মানে রিসেটের ভ্যালু একটা আছে 1 আর একটা আছে 0 এর জন্য। রিসেটের ভ্যালু কত আছে বুঝি নাই। আপনার তো এখান থেকে 1 এখানে আসছে আর এখান থেকে 0 এখানে গেছে, তাই না? তো 0 হ্যাঁ আর এখানে 1 0 তেও 0 আসার কথা। দুইটাতে তো 0 আসা সম্ভব না। তাহলে কেন সমস্যা হচ্ছে বলেন দেখি। এখন আপনাদেরকে নিচে যায় বুঝাচ্ছি কেন ব্যাপারটা হচ্ছে। একটু মিশাই দিই, ঠিক আছে? 1 মিনিট। এটার মধ্যে একটু প্যাচ আছে, একটু দাঁড়ান 1 মিনিট। কিভাবে যে করি। আমি সব ইয়েগুলো লাল দাগগুলো মিশে দিচ্ছি, হ্যাঁ, এটা বোঝানোর জন্য। ম্যাডাম দুইটারই আউটপুট কখনোই যদি হয় সেটাকে ফরবিডেন স্টেজ বলা হয়, এটাই আর কিছু না। রাইট, কিন্তু সেটার তো জন্য আমাদেরকে তো বুঝতে হবে, অনেকে তো বুঝতেছে না, এটা বুঝাই দিতে হবে। দাঁড়ান, এখন দেখেন আপনারা যেটুকু বুঝলেন, ঠিক আছে, সেট রিসেট সবকিছু ঠিক আছে। এখন কথা হচ্ছে এই এই অংশটা দেখেন, এর লেখা আছে ফর হেবিটেড স্টেট। এটা কেন লেখা আছে? কারণ এস আর আর এর ভ্যালু দুইটার ভ্যালুই 1 দেওয়া আছে। তো 1 দেওয়া থাকলে কি হবে, আপনার কিউ আর কিউ বার, ঠিক আছে, আপনি যদি 0 অথবা 1 অথবা 0 দেন, দেখবেন যে মানে মিলতেছে না, ঠিক আছে? দুইটার ভ্যালু 1 দেওয়ার ফলে, যে ধরেন উপরে যাচ্ছি দেখাচ্ছে একটা, দুইটার ভ্যালুই ধরেন 1, ঠিক আছে, এস এর ভ্যালু আর এর ভ্যালু দুটো ভ্যালুই 1, এটা 1 এটা 1, ঠিক আছে। আবার কিউ এর ভ্যালু একটা 1 আর একটা 0। তো দেখেন এই 1টা এখানে সাথে আসছে, দুটো 1 মিলে কত হয়? দুটো 1 মিলে কিন্তু এখানে 0 হয়, ঠিক আছে। আর এই 0 আর 1 যাচ্ছে, তাহলে 0, তারপরে হচ্ছে এখানে কত হয়? এখানেও কিন্তু 0ই হয়। কিন্তু দুইটা কি 0 সম্ভব? দুইটা 0 কিন্তু সম্ভব না। আবার দুইটা 1ও সম্ভব না, কারণ একে অন্যের বিপরীত হতে হবে। ওই জন্য এই স্টেটটাকে বলা হচ্ছে প্রোহিবিটেড স্টেট, ঠিক আছে। কোন স্টেটটাকে? যেটাতে হচ্ছে এস আর আর এর ভ্যালু 1 1, এটাকে বলা হবে প্রোহিবিটেড স্টেট, ঠিক আছে? বোঝা গেছে? বুঝছি। তার মানে এখন এখানে কোনো মান আসবে না। এখানে কোনো মান আসবে না, দেখছেন না যে ক্রস দিয়ে রাখছে? এটা আসলে মানে কোনো মান আসতে সমস্যা আছে। কারণ আপনি চিন্তা করেন, একটা হচ্ছে বার আর একটা হচ্ছে নর্মাল। বার আর নর্মালটা কি একই ভ্যালু হতে পারে? কখনোই হতে পারে না, কিন্তু এজন্য ক্রস দিয়ে রাখছে, এটা কোনো ভ্যালু আসবে না, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এস আর নর, মানে এস আর ল্যাচ, এটা একটা, ঠিক আছে। নর কেন লিখছে? কারণ নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ওটার একটা ছবি দেওয়া আছে, জাস্ট সিম্বল ওটার। আর একটা জিনিস রেসিং কন্ডিশন, এই যে আপনার লাস্টে যেটাকে বলা হচ্ছে প্রোহিবিটেড স্টেট, এটাকে বলা হচ্ছে রেসিং কন্ডিশনও। কেন বলা হচ্ছে দেখেন, ইন কেস অফ আ এস আর ল্যাচ, ওয়েন, যখন এস আর দুইটার ভ্যালুই 1, ইনপুট ইজ গিভেন, বোথ দ্য আউটপুট উইল ট্রাই টু বিকাম 0। যখন আমি দুইটাকে 1 দিব, তখন দুইটার আউটপুটই মানে কিউ নেক্সট আর কিউ নেক্সট বার দুইটাই 0 হতে চাইবে, কিন্তু যেটা সম্ভব না। ওই জন্য এটাকে বলা হচ্ছে রেসিং কন্ডিশন, ঠিক আছে। এই, এটা একটা মনে রাখবেন, ওকে। আর এখানে তারপরে যেটা সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ল্যাচ বানানো হয়েছে। এটা আপনারা পারবেন? আমি যদি বলি বা একটু সাহায্য করি, নাকি আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন? কালকে এটা পড়াবো, ও কালকে না, সরি, সামনের শুক্রবারে। একটু হিন্টস দেন ম্যাম, একটু কিভাবে কি হতে হিন্টস পারে। হচ্ছে, আমি বলে আমরা দিচ্ছি, চেষ্টা করি, আর না পারলে আপনি পড়াই দিয়েন। রাইট। আমি এখানে বলে দিই, এখানে এস আর আর এর ভ্যালু দেওয়া আছে। আপনার জন্য সবচেয়ে বড় হিন্টস হচ্ছে আগেরটার জন্য, যে নরের ক্ষেত্রে একটা 1 থাকলেই আউটপুট কি হবে? 0 হবে। ন্যান্ডের ক্ষেত্রে একটা 0 থাকলেই আউটপুট 1 হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় হিন্টস, ঠিক আছে। আর এখানে দেখেন এস আর এর ভ্যালু ওই যে আগেরটার মতনই 0 0 0 1 1 0 1 1 দেওয়া আছে। মাঝখানের আপনাদের কিউ বার আর কিউ এর ভ্যালু দেওয়া নাই, আপনারা ওটা নিজের মতো করে বসা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা কথা, আগে যেটা পাইছেন সেটা ঠিক অপোজিট হবে, এটা এটা আরেকটা হিন্টস, ঠিক আছে। আর কি হিন্টস দেবো? বেশি হিন্টস হয়ে গেল না? আর না বলি, এটুকু পর্যন্ত বলছি, আপনারা একটু চেষ্টা করেন, সামনের দিন আমি এটা পড়াই দিব, ওকে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে তাইলে এত কম কেন আজকে? ম্যাম প্রথম ক্লাস।
প্রথম ক্লাস হলে কম থাকা লাগে। সেটাই, প্রথম ক্লাসে আপনারা কম দেখতেছি। প্রথম এই ফাঁকি যে ফাঁকি দিছে সে তো নাই। ম্যাম রেকর্ডটা একটু ক্লোজ করেন। ও আচ্ছা আচ্ছা।